ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যাকে সহজ কথায় আমরা বলি কাজ। তো একটা সত্যি কথা বলি, আমার অনেক দুর্বল ভাইয়েরা রয়েছে, তারা ভার্ব মানে বোঝে যে কাজ, তবে কাজ বলতে তারা বুঝে থাকে গায়ে গতরে খেটে যে কাজ হয়, অর্থাৎ শারীরিকভাবে যে কাজ হয়, যেমন গাছ কাটা, ধান কাটা, মাটি কাটা, গাড়ি চালানো, এই সব কাজকে বুঝে থাকে। হ্যাঁ, এগুলো তো স্পষ্ট শারীরিক কাজ। আসলে আমরা এগুলো চোখে দেখতে পাচ্ছি তাই মেনে নিচ্ছি এগুলো কাজ, কিন্তু অনেক ভার্ব রয়েছে বা ক্রিয়া রয়েছে, যেমন ভাবা, ঘুমানো, হাসা, কাঁদা, কথা বলা, এগুলোও যে এক একটা কাজ, এগুলো আমার অনেক দুর্বল ভাইরা সেটাই বোঝে না। তো এগুলো তোমাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ার করতে হবে। দেখো, ভাবা এটাও একটা কাজ। অনেকে বলবে ভাবা আবার কি করে কাজ হয়। তো ভাবাটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। যখন তুমি ভাবো তখন তোমার মস্তিষ্ক কাজ করে। একটি কঠিন প্রশ্নের উত্তর বের করতে তুমি কি করো? হ্যাঁ, তুমি মাথায় নানা ধারণা নিয়ে চিন্তা করো। এই চিন্তা করতে তোমার মস্তিষ্ককে শক্তি খরচ করতে হয়। তো যা এক ধরনের কাজ। একটু লক্ষ্য করতে হবে, শারীরিক পরিশ্রম করলে যেমন শরীরকে ক্লান্ত করে, তেমনি বেশি চিন্তা করলে মস্তিষ্কও ক্লান্ত হয়ে যায়। তাই আমরা বলতে পারি ভাবা একটা কাজ। আবার দেখো, ঘুমানো এটাও একটা কাজ। এটাও আবার অনেকে বুঝতে চায় না। যেমন ধরো, একজন কৃষক ধান কেটে সারাদিন কাজ করলো, রাতে তিনি শুয়ে পড়লো, কিন্তু যখন তিনি ঘুমাচ্ছে তার শরীর ও মস্তিষ্ক বিশ্রামের জন্য কাজ করছে। তাই ঘুমানো একটি কাজ। দেখো, এখানে আমরা শুয়ে যাই, ঠিক আছে, ঘুমানোর সময় ঘুমাই কিসের জন্য? আমাদের ক্লান্তিটা দূর করতে আমাদেরকে ঘুমাতে হয়। তো এখানে আমরা নিজেদের হাত পা বা বল প্রয়োগ করে কাজ করছি না, ঠিক আছে, আমাদের মস্তিষ্ক কিন্তু নিজে নিজেই কাজ করছে, এবং আমরা যখন ঘুমাচ্ছি তখন আমাদের ক্লান্তি ভাবটা দূর হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এখানে ঘুমানোও একটি কাজ, কারণ এখানে মস্তিষ্ক কাজ করছে। আবার কাঁদা, এটাও একটা কাজ। কাঁদা এমনই একটা কাজ যা মস্তিষ্ক জানে যে কাঁদে তার চোখে পানি আনতে হবে এবং তার মনের মধ্যে একটা দুঃখের ফ্লেভার আনতে হবে। তো এই জন্য আমরা বলতে পারি যে কাঁদাও একটি ক্রিয়া। তাহলে দেখো, কান্নাটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। কাঁদতে গেলেও মনের মধ্যে দুঃখের ফ্লেভার থাকতে হবে। আবার কাঁদতে গেলে আমাদের চোখ দিকে জল পড়তে হবে। তো সেই জন্য আমরা বলে থাকি যে কান্নাও একটি ক্রিয়া। কান্না কিন্তু এমনি এমনি হয়ে যায় না। কান্না করতে গেলেও আমাদেরকে মনের মধ্যে দুঃখের ফিলিংসটা আনতে হবে এবং কাঁদতে গেলে চোখ দিকে জল ঝরাতে হবে। তো এইগুলো করতে গেলেও তো মস্তিষ্ককে কাজ করতে হয়, তাই না? তাই আমরা বলবো কাঁদাও ক্রিয়া। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কাজ শুধু গায়ে গত রেখেতেই হয় না, বরং মানসিক কাজ হয়, যেমন ভাবা অর্থাৎ থিঙ্ক, শেখা অর্থাৎ লার্ন, অনুভূতির কাজ যেমন ঘৃণা করা হেট, ভালোবাসা লাভ, অবস্থার কাজ অর্থাৎ অবস্থার কথাটা জানতে পারি কাজটা কোন অবস্থায় হচ্ছে, যেমন বসা সিট অর্থাৎ বসা অবস্থায় হচ্ছে, ঘুমানো স্লিপ, এটা ঘুমানো অবস্থায় হচ্ছে। তো এই অবস্থার কথাটা আমরা জানতে পারি। চলো একটা মজার গল্প শুনি এবং ভার্বকে আয়ত্ত করে নিই। সেন্টেন্সপুরের দরিদ্র ভাবুয়া এবং তার মজদুরি। এখানে ভাবুয়া বলতে ভার্বকে বুঝিয়েছি। এক দিনের কথা, সেন্টেন্সপুর নামে এক অদ্ভুত গ্রামে একজন দরিদ্র মজদুর বাস করত। তার নাম ছিল ভাবুয়া। ভাবুয়া খুবই গরিব ছিল, তাই তাকে প্রতিদিন মজদুরি করে পেট চালাতে হতো। তবে ভাবুয়া আমাদের মতো মাঠে ধান কাটতে বা বাড়িতে কাজ করতে যেত না। সে কাজ করতো এক বিশেষ জায়গায়, সেন্টেন্সের মধ্যে। সে সেন্টেন্সের মধ্যে মজদুরি করত এবং সেন্টেন্সের প্রাণ দিয়ে বাক্যকে জীবন্ত করে তুলতো। তাহলে এই ভাবুয়া যদি বাক্যের মধ্যে কাজ না করে, তাহলে কিন্তু সেই বাক্যে কোনোদিনই প্রাণ পাবে না, অর্থাৎ বাক্যটা কোনোদিনই বলা সম্ভব হবে না। চলো আমরা একটা উদাহরণ ফলো করি। আমি ভাত খাই, এর ইংরেজি হচ্ছে আই ইট রাইস। এই বাক্যের মধ্যে যদি আমরা ভাবুয়া অর্থাৎ ভার্ব ইটটাকে না ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই বাক্যটা প্রাণহীন হয়ে পড়তো, অর্থাৎ সেই বাক্যটার কোনো অর্থ থাকতো না। এখানে যদি আমরা কিছুক্ষণের জন্য ইট ক্রিয়াকে চাপা দিয়ে দিই, তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে আই রাইস। তাহলে কি এর কোনো অর্থ হয়? আই রাইস মানে আমি ভাত, এটার কোনো অর্থ হচ্ছে না, কোনো অর্থ হচ্ছে না। তাই আমরা কোনো দিনই ভার্ব ছাড়া বাক্য সঠিকভাবে অর্থ প্রকাশ করা যায় না। তো এই কথাটা খেয়াল রাখতে হবে, ভার্ব ছাড়া কিন্তু সেই বাক্যটা প্রাণহীন হয়ে পড়ে, অর্থাৎ বাক্যটা অর্থহীন হয়ে পড়ে। আমরা অবজেক্ট ছাড়া বাক্য বলতে পারবো এবং অবজেক্ট ছাড়া বাক্যটাকে সঠিকভাবে প্রকাশ করতেও পারবো। যেমন দেখো, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দাও, তাহলেও কিন্তু আমরা বাক্যটা খুব সহজেই অর্থ করতে পারবো এবং বুঝতে পারবো। আই ইট মানে আমি খাই, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তাহলে অবজেক্টের কোনো বাক্যে প্রয়োজন না থাকতেও পারে, কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে ভার্বের প্রয়োজন থাকবেই থাকবে।
আমি যাই, এই বাক্যে যাই হচ্ছে একটা ক্রিয়া অর্থাৎ কাজ, তো এটার ইংরেজি হবে আই গো। এখানে গো একটা ভার্ব। ঠিক তেমনি করে যদি বলি আমি যাচ্ছি, তো বলতে হবে আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং এই বাক্যে কিন্তু দুইটা ভার্ব ব্যবহার করা হয়েছে, একটু ভালোভাবে লক্ষ্য করো। অ্যাম এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর গোয়িং এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। গোয়িং কার সাহায্য নিচ্ছে? হ্যাঁ, অ্যাম এর সাহায্য নিচ্ছে কাজটা যে প্রেজেন্টে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য। এই অ্যাম এর পরিবর্তে যদি ওয়াজ যুক্ত করে দিতাম তাহলে বাক্যটা হয়ে যেত আই ওয়াজ গোয়িং। এটা তখন অর্থ দিত আমি যাচ্ছিলাম, পাস্টে হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি শুধু একটা জিনিস চেঞ্জ করেছি, অ্যামটাকে চেঞ্জ করে দিয়েছি এবং তার পরিবর্তে ওয়াজ ব্যবহার করেছি, তখন সেটা পাস্ট হয়ে গেল। যখন আমরা এখানে এই ওয়াজের পরিবর্তে উইল বি ব্যবহার করে ফেলবো তখন আবার এই গোয়িংটারই অর্থ আলাদা হয়ে যাবে, তখন এর অর্থ হয়ে যাবে আমি যেতে থাকবো, তখন এটা হয়ে যাবে ভবিষ্যতে। তাহলে দেখো গোয়িং কিন্তু একটাই অর্থ দিচ্ছে তিনটা, এই কাজটা করছে হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্বের কাজ হচ্ছে মূলত অ্যাকশন ভার্বকে সাহায্য করা, যে কাজটা আমি প্রেজেন্টে করছি নাকি পাস্টে করছি নাকি ফিউচারে করছি এটা জানিয়ে দেওয়া। তো সেই হেল্পিং ভার্বগুলোকে অবশ্যই একটু ভালোভাবে মাথায় রাখা দরকার, যেমন ডু ডাজ ডিড, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, উইল শ্যাল, এগুলোকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। এই ক্রিয়াগুলোকে আবার বি ভার্বও বলা হয়। বি ভার্বের ক্লাস আমি আগে থেকে দিয়ে রেখেছি, যদি তোমরা ক্লাসটা করতে চাও। সেটাও একটা অসাধারণ গল্পের মাধ্যমে বুঝিয়েছি বি ফ্যামিলির জীবন। তো যদি ক্লাসটা করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে করে নিতে পারবে। ভার্বের অনেক ভাগ রয়েছে, তবে অনেক ভাগ মাথায় রাখার দরকার নেই, শুধু তিনটে ভার্বকে মাথায় রাখবে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, 2 নম্বরে হচ্ছে বি ভার্ব, 3 নম্বরে হচ্ছে হেল্পিং ভার্ব। এই তিনটা না জানলে কোনো দিনই ইংরেজির ধারে কাছে যেতে পারবে না। তাই আমার দুর্বল ভাইদেরকে শুধু এই তিনটা জিনিসই আমি মাথায় রাখতে বলছি। সেন্টেন্স টাউনে একদিন আই, মাই আর মি একসঙ্গে গল্প করছিল। হঠাৎ আই বলে উঠল, তোমরা জানো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি না থাকলে কোনো বাক্যই শুরু হয় না। মাই আর মি এই কথা শুনে রেগে গেল। তারা একসঙ্গে বলল, তুমি সব কিছুতেই নিজেকে বড় ভাবো, আমরা না থাকলে বাক্য অসম্পূর্ণ থেকে যাবে। আজ আমরা তর্ক করে ঠিক করব কে সবচেয়ে বেশি দরকারি। তর্কের শুরু। আই বলল, শোনো আমি সব জায়গায় নিজের রূপ বদলাতে পারি, দেখো আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এখানে আই নিজের পরিচয় দিয়ে কাজ করছে। এখানে আমরা জানি আই এর অর্থ হচ্ছে আমি, কিন্তু এখানে যখনই আমরা বলছি আই হ্যাভ টু গো এর অর্থ হয়ে গেছে আমাকে যেতে হবে। দেখো এখানে মি এর অর্থকে টেনে কিন্তু আই নিয়ে নিয়েছে, অর্থাৎ আই কিন্তু রূপ বদল করে ফেলেছে মি এর মতো। তো আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার অর্থাৎ আমার একটি গাড়ি আছে। এখানে দেখো আমরা জানি আই মানে আমি। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই আমরা আই এর পরে আছে অর্থে হ্যাভকে ব্যবহার করেছি তখন কিন্তু আই এর অর্থ আমি হয়নি, আই এর অর্থ হয়ে গেছে আমার। আমরা সাধারণত জানি মাই এর অর্থ হয় আমার, কিন্তু যখনই আমরা আয়ের পরে হ্যাভ ব্যবহার করেছি তখন কিন্তু আই মায়ের অর্থটাকে টেনে নিয়ে নিয়েছে এবং তার মতো রূপ ধারণ করেছে। তো এখানে আই মালিকানা দেখাচ্ছে। তোমরা কি এমনভাবে রূপ বদলে নতুন অর্থ দিতে পারো? আই এভাবে কিন্তু নিজের পরিচয় দিয়েছে মাই এবং মিয়ের কাছে। মাই চিৎকার করে বলল, তুমি তোমার ক্ষমতা নিয়ে গর্ব করছো, কিন্তু আমি তোমার থেকেও বেশি কাজ করি। আমি সবসময় মালিকানার পরিচয় দিই, যেমন এটি আমার বই, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। আমার বন্ধুরা অপেক্ষা করছে, মাই ফ্রেন্ডস আর ওয়েটিং, মাই ফ্রেন্ডস আর ওয়েটিং। তোমার মতো আমি অন্য রূপে অর্থ বদলাই না, কারণ আমার পরিচয়ই যথেষ্ট। মি মুচকে হেসে বলল, তোমরা আমার গুরুত্ব ভুলে যাচ্ছ, আমি সবসময় অন্যের কাজের প্রভাব বুঝিয়ে দিই, যেমন সে আমাকে একটি উপহার দিয়েছে, হি গেভ মি আ গিফট, হি গেভ মি আ গিফট। তারা আমাকে ডেকেছিল, দেই কল্ড মি। দেখেছ আমি অন্যদের কাজের লক্ষ্য হিসেবে কতটা গুরুত্বপূর্ণ। আই এর রূপ বদলের চমক। আই বলল, তোমরা জানো আমি এত ক্ষমতাধর যে আমি তোমাদের মতো মালিকানা বা লক্ষ্য হিসেবেও কাজ করতে পারি। উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। এখানে আমি মালিকানা মাই বোঝাচ্ছি, অর্থাৎ দেখো মাই এর অর্থ হচ্ছে আমার, কিন্তু আই যখনই রূপ ধারণ করেছে তখন কিন্তু মায়ের মতো অর্থ দিচ্ছে। আই হ্যাভ আ ড্রিম,
আমার একটি স্বপ্ন আছে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এখানে আমি মি এর মতো কাজ করছি, কারণ কাজ আমার ওপর প্রভাব ফেলেছে। আমি চাইলে তোমাদের ভূমিকা নিজের মধ্যে নিয়ে নিই, কিন্তু তোমরা কি কখনো আমার ভূমিকা নিতে পারবে? মাই এবং মি এর উপলব্ধি। মাই আর মি নিজেদের মধ্যে তাকিয়ে বলল, হয়তো আমরা আয়ের মতো সব কিছু করতে পারি না, কিন্তু আমাদেরও আলাদা গুরুত্ব আছে, কারণ মালিকানা ছাড়া বাক্য অসম্পূর্ণ, আর কাজের প্রভাব ছাড়া কোনো বাক্য প্রাণ পায় না। তাদের মিলমিশ। আই, মাই আর মি একসঙ্গে বলল, আমরা সবাই গুরুত্বপূর্ণ। আমাদের কাজ আলাদা, কিন্তু আমরা একসঙ্গে বাক্যকে পূর্ণ করি। মিলনের উদাহরণ। আমার বইটি আমার সঙ্গে আছে। আই হ্যাভ মাই বুক উইথ মি। আমি আমার বন্ধুদের ভালোবাসি এবং তারা আমাকেও ভালোবাসে। আই লাভ মাই ফ্রেন্ডস অ্যান্ড দে লাভ মি। এরপর থেকে তারা কখনো ঝগড়া করেনি এবং সবাইকে সাহায্য করার জন্য মিলে কাজ করতে লাগলো। পাঠ। আই কর্তা, সবসময় কাজ শুরু করে। মাই মালিকানা, যার কিছু আছে। মি প্রভাব বা লক্ষ্য, যার উপর কাজ হয়। এই গল্প দুর্বল ছাত্রদের সহজে মনে রাখতে সাহায্য করবে এবং আই, মাই, মি এর পার্থক্য ও ব্যবহার পরিষ্কার করবে। বি ফ্যামিলির জীবন। একটা ছোট্ট গ্রাম ছিল, গ্রামার ভিলেজ। সেখানে বাস করত এক অদ্ভুত পরিবার, যাদের নাম ছিল বি ফ্যামিলি। বি ফ্যামিলির সদস্যরা ছিল 8 জন। তো সেই 8 জন হচ্ছে বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিন। এই পরিবারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা গ্রামবাসীদের ভাষার বিভিন্ন সমস্যা সমাধান করত। তারা মানুষের পরিচয় দিতে, অবস্থার কথা জানতে বা তাদের কাজের অবস্থা বুঝতে সাহায্য করত। তো যেহেতু বি ফ্যামিলির সদস্য সংখ্যা ছিল 8 জন, তাই তারা গ্রামবাসীদের মধ্যে থেকে 8 জন কর্তাকে সব থেকে বেশি সাহায্য করত। সেই 8 জন কর্তা হচ্ছে আই, ইউ, উই, দে, হি, সি, নেম ইট। এই 8 জন কর্তাকে সব থেকে বেশি বি ফ্যামিলি সাহায্য করত। তো কিভাবে সাহায্য করে সেটা আমরা একটু পরেই জানবো। তার আগে আমরা বি এর ক্যারেক্টার জানবো। বি হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ এটা হচ্ছে বেস ফর্ম। যখন কোনো বাক্যের মধ্যে বি কে খুঁজে পাওয়া যায়, তখন বি এর অর্থ হয় হওয়া বা থাকা। এটা শুধুমাত্র আদেশ বা পরিকল্পনা বোঝাতে ব্যবহার করতে হয়। বি শুধুমাত্র আদেশ ঠুকে দেবে যে এটা হও সেটা হও। তো এই ক্ষেত্রে আমরা যখন বাক্যগুলো বানাতে যাব, সেই ক্ষেত্রে আমাদেরকে বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটা একটু ভালোভাবে মাথায় রেখে দাও। বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করতে পারি। উদাহরণ দেখো, যদি বলি ভদ্র হও, দেখো আদেশ ঠুকে দিয়েছে যে ভদ্র হও, তখন আমাদেরকে বলতে হবে বি পলাইট। বি পলাইট, এখানে বি মানে হও, পলাইট মানে ভদ্র। বি পলাইট অর্থাৎ ভদ্র হও। সৎ হও, বি অনেস্ট। বি অনেস্ট, এখানে বি মানে হও, অনেস্ট মানে সৎ। বি অনেস্ট অর্থাৎ সৎ হও। এবার যদি বলা হয় খুশি থাকো, তো বলতে হবে বি হ্যাপি। এখানে বি মানে থাকো, হ্যাপি মানে খুশি। বি হ্যাপি মানে খুশি থাকো। চুপ থাকো, বি কোয়াইট। বি মানে থাকো, কোয়াইট মানে চুপ। বি কোয়াইট অর্থাৎ চুপ থাকো। তাহলে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই দুইটা বাক্যে বি এর অর্থ হওয়া বোঝাচ্ছে, এই দুইটা বাক্যে বি এর অর্থ থাকা বোঝাচ্ছে। তাহলে বি কিন্তু একটা নিজেই ভার্ব, যার নিজস্ব অর্থ রয়েছে। এখানে থাকা বা হওয়া অর্থ রয়েছে। আবার পরিকল্পনা বোঝাতেও কিন্তু আমরা বি কে ব্যবহার করে থাকি। যেমন আমি ডাক্তার হতে চাই, তো আমার পরিকল্পনা হচ্ছে ডাক্তার হওয়ার, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বি এর ব্যবহার করতে হয়। যেমন আমি ডাক্তার হতে চাই, তো বলবো আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চাই। আবার আমরা বি কে মডাল ভার্বের সাথেও ব্যবহার করে থাকি। যেমন উইল, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, নিড, আউট টু, ইটিসি। এগুলোর পরে কিন্তু আমরা বি কে ব্যবহার করে থাকি। যদি বলি আমি ডাক্তার হব, তো বলতে হবে আই উইল বি আ ডক্টর। আই উইল বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হব। এবার আমরা জানবো বি ফ্যামিলির আরও 3 জন সদস্যের কথা, অর্থাৎ অ্যাম, ইজ, আর। এরা বর্তমানে রাজত্ব করা সদস্যরা। বি পরিবারের এই 3 জন সদস্য বর্তমানে কাজ করে, অর্থাৎ বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। তো কোনো মানুষের পরিচয় দিতে গেলে, অবস্থার কথা জানাতে গেলে বা কাজের অবস্থা বোঝাতে গেলে অবশ্যই আমাদেরকে প্রেজেন্টে অ্যাম, ইজ, আর ব্যবহার করতেই হবে। এবার সমস্যা হচ্ছে আমরা অ্যাম, ইজ, আর কার পরে ব্যবহার করব এটাই তো জানি না। চলো আমরা একটু সহজ করে জেনে নিই। একদিন
এম আইকে ডেকে বলল তুমি যদি প্রেজেন্টে পরিচয় দিতে বা অবস্থার কথা জানাতে চাও তাহলে তুমি এমকে স্মরণ করবে। ঠিক তেমনি করে আর, ইউ, উই, দে এই তিন কর্তাকে ডেকে বলল তোমরা যদি প্রেজেন্টে পরিচয় দিতে বা অবস্থার কথা জানাতে চাও তাহলে তোমরা আর কে স্মরণ করবে। ঠিক একইভাবে ইজ, হি, সি, নেম, ইট এই চার কর্তাকে ডেকে বলল যদি তোমরাও প্রেজেন্টে পরিচয় দিতে বা কাজের অবস্থার কথা জানাতে চাও তাহলে তোমরা ইজকে স্মরণ করবে। এভাবে গ্রামবাসীর 8 জন কর্তা খুব ভালো করে বুঝে গেছে প্রেজেন্টে সবসময় আয়ের পরে এম ব্যবহার করতে হয়, ইউ, উই, দে এর পরে আর ব্যবহার করতে হয়, আর হি, সি, নেম, ইট এই চারটে কর্তার পরে ইজ ব্যবহার করতে হয়। যদি কোনো বাক্যে অ্যাম ইজ আর থাকে তাহলে সেই বাক্যে অ্যাম ইজ আর এর অর্থ হয় বা আছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় ক্রিয়াটা উহ্য থাকে। যেমন আমি একজন ছাত্র এই বাক্যে হয় ক্রিয়াটা উহ্য আছে, এখানে আমাদের হয় ক্রিয়া বলার প্রয়োজন হয় না। যেমন আমি হয় একজন ছাত্র, এখানে কিন্তু আমরা হয় ক্রিয়াটা উহ্য করেই খুব সহজে বোঝাই আমি একজন ছাত্র। তো এই বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে বলতে যাব তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যে কোনো আমরা একটা লিখবো, সাবজেক্ট অনুযায়ী এটা ব্যবহার করতে হবে। তো সেটা তোমাদেরকে একটু আগেই শেখালাম তারপরে কোনটা ব্যবহার করতে হয়। এরপরে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ এর ব্যবহার করব। তো আমি হয় একজন ছাত্র এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তো আমি এর ইংরেজি হচ্ছে আই, তো আই এরপরে সবসময় কি ব্যবহার করতে হবে? হ্যাঁ, আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে। তো আমরা অ্যাম বসিয়ে দিচ্ছি, একজন এর জন্য আমরা আ ব্যবহার করব। তো আমরা বসিয়ে দিচ্ছি এ লেটারটিকে। এরপর আমরা ছাত্র এর জন্য স্টুডেন্ট ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র বা আমি হয় একজন ছাত্র। আমরা দুইভাবেই বাক্যটাকে বলতে পারবো। আবার দেখো তুমি হও একজন ছাত্র, এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে আমরা হয় ক্রিয়াটা উহ্য করে বলি। অনেক আবার উহ্য বুঝে না, উহ্য মানে হচ্ছে নাই করে দিই বা উধাও করে দিই নিয়ে বলি তুমি একজন ছাত্র। এখানে আমরা হয় ক্রিয়া বলার প্রয়োজন মনে করি না, কারণ একটা বাক্য যদি অল্প সময়ে বোঝাতে পারি সেটা তো আমাদের লাভ, তাই না? আমাদের সময় বাঁচবে, আমরা শ্রোতাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাতে পারবো। তাহলে আমি একটা বাক্যকে অল্প সময়ে বোঝাতে পারলে সেটার মধ্যে আমি কেন বেশি সময় নিতে যাব? তো এখানে আমরা তুমি হও একজন ছাত্র এটা না বলে আমরা বলি তুমি একজন ছাত্র। তো তুমি হও একজন ছাত্র বললেও যা হয়, তুমি একজন ছাত্র বললেও সে তাই হয়। তাই আমরা অল্প সময়েই এটাকে বলবো তুমি একজন ছাত্র। তো এটাকে ইংরেজিতে বলতে গেলে আমাদেরকে প্রথমেই সাবজেক্টটা লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়। তো ইউ এরপরে কি ব্যবহার করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করো। হ্যাঁ, আমরা ইউ এই কর্তার পরে আমরা বলেছিলাম আর ব্যবহার করতে হবে। তো আর আমরা বসিয়ে নিচ্ছি। এরপরে একজন এর জন্য আমরা এ ব্যবহার করব, ছাত্র এর জন্য স্টুডেন্ট লিখবো। তাহলে হয়ে যাচ্ছে ইউ আর আ স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন ছাত্র বা তুমি হও একজন ছাত্র। তো আমরা এখানে তুমি একজন ছাত্র এটাই বলবো। ঠিক তেমনি করে যদি বলা হয় সে হয় একজন ছাত্র, এখানেও আমরা হয় ক্রিয়াটা উচ্চ করে বলবো সে একজন ছাত্র। তো এটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্টটা লিখবো। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর ইংরেজি হচ্ছে হি, তো হি বসিয়ে নিচ্ছি। হি এরপরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ, আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি। এরপরে একজন এর জন্য আমরা এ ব্যবহার করব আর ছাত্র এর জন্য স্টুডেন্ট লিখব। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ সে হয় একজন ছাত্র বা সে একজন ছাত্র। এবার তোমরা একটু লক্ষ্য করো, এই যে আমরা নাউনগুলো দেখতে পাচ্ছি এই নাউনগুলোর পরিবর্তে চাইলে আমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব চলো দেখি। আমি ক্ষুধার্ত, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যটার মধ্যেও কিন্তু হই ক্রিয়াটা উহ্য আছে। এখানে কেউই আমরা বলি না আমি হই ক্ষুধার্ত। এখানে যে কথাটা আমরা অল্প সময়ে বোঝাতে পারবো সেটার মধ্যে কেন আমি বেশি সময় নিতে যাব? তো এটাকে আমরা খুব সহজে বলি আমি ক্ষুধার্ত। এখানে আমরা যখন এটাকে ইংরেজিতে বলতে যাব তখন বলবো আই অ্যাম হাংরি। এখানে কিন্তু আমরা ইংরেজিতে অ্যামকে উচ্চ করতে পারবো না, এই কথাটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইছি। অ্যামকে আমরা উচ্চ করতে পারবো না, আমরা বলতে পারবো না যে আই হাংরি, আমাদেরকে বলতে হবে আই অ্যাম হাংরি। যখন ইংরেজিতে বলতে যাব তখন কিন্তু আমাদেরকে অ্যাম ব্যবহার করতেই হবে হই ক্রিয়াটার জন্য। ওকে, সো আই অ্যাম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। আমরা সুখী, তো বলবো উই আর হ্যাপি। উই আর হ্যাপি মানে আমরা সুখী। এখানে আমরা হয় সুখী, এখানেও হয় ক্রিয়াটা উচ্চ আছে। এবার তোমরা একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি, আমরা একটা শব্দ আর সুখী একটা শব্দ। তো
তো এই দুইটা শব্দের জন্য যদি আমরা হুবহু দুইটা ইংরেজি শব্দ বসিয়ে দিতাম, যদি আমরা এর জন্য উই আর সখী এর জন্য হ্যাপি বসাতাম, তাহলে উই হ্যাপি বললে কেন বাক্যটা ভুল হবে? এখানে এক্সট্রা একটা আর কেন বসাতে হচ্ছে? এই এক্সট্রা আর বসাতে হচ্ছে এই জন্যই, কারণ আমরা এটা মূলত দুই শব্দের দেখতে পেলেও আমাদের মাথায় আছে এটার মধ্যে হয় ক্রিয়াটা উহ্য আছে, সেই জন্য আমাদেরকে এখানে আর ব্যবহার করতেই হবে। তো উই আর হ্যাপি অর্থাৎ আমরা সুখী। ঠিক তেমনি করে যদি বলা হয় সে লম্বা, দেখো এটার মধ্যেও আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি। সে এর জন্য আমরা হি ব্যবহার করতে পারি, আর লম্বা এর জন্য টল ব্যবহার করতে পারি, নিয়ে বলতে পারি হি টল অর্থাৎ সে লম্বা, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। এভাবে বলতে গেলে বাক্যটা ভুল হবে, কারণ এটাই এই বাক্যটার মধ্যেও কিন্তু হয় ক্রিয়াটা উহ্য আছে, অর্থাৎ সে হয় লম্বা। তো এখানে হয় ক্রিয়ার জন্য আমাদেরকে এখানে ইজ ব্যবহার করতে হবে। তো হি ইজ টল অর্থাৎ সে হয় লম্বা বা সে লম্বা। আমরা বাংলাতে ঠিকই উহ্য করতে পারি, অর্থাৎ কোনো শব্দকে নাই করতে পারি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে এটা চলবে না, আমাদেরকে সেটা উল্লেখ করতেই হবে, অর্থাৎ বি ভার্বের ব্যবহার করতে হবে। তো হি ইজ টল অর্থাৎ সে লম্বা। ঠিক তেমনি করে যদি বলি তারা প্রস্তুত, তো এখানেও একটা হয় ক্রিয়া উহ্য আছে, তো আমাদেরকে বলতে হবে দে আর রেডি। দে আর রেডি অর্থাৎ তারা প্রস্তুত। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা যখনই নিজের পরিচয় দিতে যাচ্ছি তখন কিন্তু বি ফ্যামিলির মধ্যে থেকে অ্যাম ইজ আরের ব্যবহার করতে হচ্ছে। আবার যখন নিজের অবস্থার কথা জানাতে যাচ্ছি যে আমি ক্ষুধার্ত, কোন অবস্থায় আছি অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় আছি, সেটা জানাতে গেলেও অ্যাম ইজ আরের ব্যবহার করতে হচ্ছে। ঠিক তেমনি করে যদি আমি বলি আমি ঘরে আছি, আমি ঘরে আছি, তো আছি শব্দটার জন্যও আমাদেরকে অ্যাম ইজ আরের ব্যবহার করতে হবে। তো আমি ঘরে আছি এটাকে ইংরেজিতে বলতে হলে বলতে হবে আই অ্যাম অ্যাট হোম। এখানে আই মানে আমি, অ্যাম মানে আছি, অ্যাট হোম মানে ঘরে। আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে আছি। আবার যদি বলি বইগুলো টেবিলের উপর আছে, তো বলতে হবে দ্য বুকস আর অন দ্য টেবিল। এখানে দ্য বুকস মানে বইগুলো, আর মানে আছে, অন দ্য টেবিল মানে টেবিলের উপর। দ্য বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ বইগুলো টেবিলের উপর আছে। তো আশা করি তোমরা বি ফ্যামিলির মধ্যে থেকে অ্যাম ইজ আরকে আয়ত্ত করতে পেরেছো। আমরা অ্যাম ইজ আর তখনই ব্যবহার করব যখন বাংলা বাক্যে হই, হাও বা হয় ক্রিয়াগুলো উহ্য থাকবে, বা আছি, আছো, আছে এই শব্দগুলো উল্লেখ থাকবে, তখনই কিন্তু আমাদেরকে অ্যাম ইজ আরের ব্যবহার করতে হবে। এবার চলো আমরা শিখব বি ফ্যামিলির মধ্যে থেকে ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ ওয়ার হচ্ছে অতীতের রাজা রানী। এই দুইজন ফ্যামিলি মেম্বার অতীতের ঘটনা বোঝাতে ব্যবহার হয়। তো তোমরা নিশ্চয়ই গ্রামবাসীর 8 জন কর্তাকে চিনে রেখেছো, যেমন আই, হি, সি, নেম, ইট, ইউ, উই, দে। এই যে 8 জন কর্তা আমরা দেখতে পাচ্ছি, এই 8 জন কর্তা যদি পাস্টের কোনো পরিচয় দিতে যায় বা অবস্থার কথা জানাতে যায়, অর্থাৎ সে অতীতে কি ছিল এই পরিচয়টা যদি দিতে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে অতীতের রাজা রানীকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়াজ ওয়ারের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা সেটা পাস্টে বলতে পারবো। তো এবার সমস্যা হচ্ছে আমরা কোন সাবজেক্টের পরে ওয়াজ ওয়ারের ব্যবহার করব, এটা অনেকেই পারি না। চলো একটু সহজ করে জেনে নিই। এই যে আমরা 5টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, আই, হি, সি, নেম, ইট, এই 5টা সাবজেক্টের পরে সবসময় আমরা ওয়াজ ব্যবহার করব। আর এই যে 3টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, ইউ, উই, দে, এই 3টা সাবজেক্টের পরে আমরা ওয়ার ব্যবহার করব। তো এখানে ওয়াজ ওয়ারের অর্থ হবে ছিলাম বা ছিল। তো এই বাক্যের স্ট্রাকচারটা একটু জেনে রাখো। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। চলো উদাহরণ ফলো করি। আমি একজন ছাত্র ছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমেই সাবজেক্টটা লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করছি। এরপরে দেখো আমরা কি ব্যবহার করব বলেছিলাম, হ্যাঁ ওয়াজ ব্যবহার করব। তো ওয়াজ বসিয়ে নিচ্ছি। একজন, এর জন্য এ ব্যবহার করব, আর ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। এবার যদি বলা হয় আমরা ছাত্র ছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এর জন্য আমরা উই ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো তো আমরা উই এর পরে কি ব্যবহার করব, হ্যাঁ এবার আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। তো ওয়ার বসিয়ে নিচ্ছি। আর ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তো আমরা যদি এখানে স্টুডেন্ট লিখি তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ এই স্টুডেন্টের সঙ্গে এস যুক্ত করতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা ছাত্র ছিলাম, এখানে আমরা হচ্ছে বহুবচন, তাই আমাদেরকে নাউনটাকেও বহুবচনে পরিবর্তন করতে হবে। তো এখানে স্টুডেন্ট এর সঙ্গে এস যুক্ত করে স্টুডেন্টস করতে হবে, তবেই কিন্তু বাক্যটা সঠিক হবে, না ছাড়া কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। তো আমাদেরকে বলতে হবে উই ওয়ার স্টুডেন্টস। উই ওয়ার স্টুডেন্টস অর্থাৎ আমরা ছাত্র ছিলাম।
ঠিক তেমনি করে যদি বলা হয় সে একজন ছাত্র ছিল, তো বলতে হবে হি ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ সে একজন ছাত্র ছিল। এবার যদি বলি আমি ঘরে ছিলাম, তো বলবো আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ অ্যাট হোম, অর্থাৎ আমি ঘরে ছিলাম। বইগুলো টেবিলের উপর ছিল, তো বলবো দ্য বুকস ওয়্যার অন দ্য টেবিল, দ্য বুকস ওয়্যার অন দ্য টেবিল, অর্থাৎ বইগুলো টেবিলের উপর ছিল। ওকে ফাইন। এবার চলো আমরা বি ফ্যামিলির মধ্যে থেকে আর একজন সদস্যের কথা জানবো, সেটা হচ্ছে বিন। বিন হচ্ছে যাত্রা সম্পন্ন করা সদস্য। বিন পরিবারের একজন বৃদ্ধ সদস্য। তিনি সেই সব ঘটনা বোঝায় যা ইতিমধ্যে ঘটে গেছে। তো আমরা বিনকে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর পরে ব্যবহার করে থাকি। চলো একটু সহজ করে জেনে নিই কোন সাবজেক্টের পরে হ্যাভ বিন আর কোন সাবজেক্টের পরে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। আই, ইউ, উই, দে, এই চারটে সাবজেক্ট দেখতে পেলে আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। হি, সি, নেম, ইট, এই চারটে সাবজেক্ট দেখতে পেলে আমাদেরকে হ্যাজ বিন ব্যবহার করতে হবে। তো এই স্ট্রাকচারটা জেনে রাখি, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাভ বিন না হলে হ্যাজ বিন ব্যবহার করব, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। চলো উদাহরণ ফলো করি। আমি একজন শিক্ষক হয়েছি, আমি একজন শিক্ষক হয়েছি, তো বলবো আই হ্যাভ বিন আ টিচার, আই হ্যাভ বিন আ টিচার। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা আয়ের পরে হ্যাভ বিন ব্যবহার করেছি, এরপরে একজনের জন্য আ ব্যবহার করেছি, আর নাউন হচ্ছে শিক্ষক অর্থাৎ টিচার। তো আই হ্যাভ বিন আ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হয়েছি। ঠিক তেমনি করে যদি বলা হয় সে একজন ডাক্তার হয়েছে, তো এটাকে যখন ইংরেজিতে বলতে যাব কিভাবে বলতে হচ্ছে দেখো, হি হ্যাজ বিন আ ডক্টর। একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই আমরা সাবজেক্ট হিকে পেয়ে গেছি তখন কিন্তু হ্যাভ বিন ব্যবহার করিনি, তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি। তো হি হ্যাজ বিন আ ডক্টর অর্থাৎ সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু এগুলোই যখন আমরা পাস্ট পারফেক্টে বলতে যাব তখন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাড ব্যবহার করতে হবে, অর্থাৎ আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট, এই 8টা সাবজেক্টের সাথেই আমাদেরকে হ্যাড বিনের ব্যবহার করতে হবে। চলো আমরা উদাহরণগুলো ফলো করি। যদি বলি আমি একজন শিক্ষক হয়েছিলাম, আমি একজন শিক্ষক হয়েছিলাম, তো বলবো আই হ্যাড বিন আ টিচার, আই হ্যাড বিন আ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক হয়েছিলাম। সে একজন ডাক্তার হয়েছিল, তো বলবো হি হ্যাড বিন আ ডক্টর, হি হ্যাড বিন আ ডক্টর, অর্থাৎ সে একজন ডাক্তার হয়েছিল। এবার আমরা দেখব চলমান কাজের শিল্পী অর্থাৎ বিং এর ব্যবহার। বিং পরিবারের একজন চলমান সদস্য শিল্পী, যা চলমান কাজ বা অবস্থার কথা বলার জন্য ব্যবহার হয়। তো এটাকে শুধুমাত্র আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তাই বিংকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। আমরা যদি প্রেজেন্টে কোনো কাজ চলছে এমন বোঝাতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর এরপরে বিং ব্যবহার করতে হবে। তো তোমরা একটু আগে শিখে গিয়েছো অ্যাম ইজ আর কোন সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। আমরা ঠিক এখানেও ওই সাবজেক্টগুলোর পরেই অ্যাম ইজ আর ব্যবহার করব, তারপরে একটা বিং ব্যবহার করব। ওকে, আর যদি কোনো কাজ পাস্টে চলছিল এমন বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ওয়্যার এরপরে বিং ব্যবহার করতে হবে। চলো আমরা স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে অ্যাম ইজ আর বিং ব্যবহার করব, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যদি বলি আমি ডাক্তার হচ্ছি, তো আমরা প্রথমে সাবজেক্ট লিখব, তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে দেখো আমাদেরকে অ্যাম বিং ব্যবহার করতে হবে। আমরা যেখানে আই দেখতে পাবো সেখানে কিন্তু অ্যাম ব্যবহার করব বলেছিলাম, সো এখানেও আমরা আই দেখতে পেয়েছি তাই অ্যাম ব্যবহার করেছি, এরপরেই কিন্তু আমরা একটা বিং ব্যবহার করব। তো আই অ্যাম বিং, তারপরে দেখো একজন, এর জন্য এ ব্যবহার করব, তারপরে নাউনটা ব্যবহার করব, এখানে নাউন হচ্ছে ডাক্তার, এর জন্য আমরা ডক্টর লিখব। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম বিং আ ডক্টর, অর্থাৎ আমি একজন ডাক্তার হচ্ছি। সে একজন ডাক্তার হচ্ছে, তো বলবো হি ইজ বিং আ ডক্টর, হি ইজ বিং আ ডক্টর, অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছে। এই বাক্যগুলোকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলতে যাব তখন এভাবে বলতে হবে আমি একজন ডাক্তার হচ্ছিলাম, তো বলবো আই ওয়াজ বিং আ ডক্টর। দেখো যখনই আমরা পাস্টে বলতে যাচ্ছি তখন ওয়াজ বিং বা ওয়ের বিং এর ব্যবহার করতে হচ্ছে। আবার যদি বলি তুমি একজন ডাক্তার হচ্ছিলে, তো বলতে হবে ইউ ওয়ের বিং আ ডক্টর, ইউ ওয়ের বিং আ ডক্টর, অর্থাৎ তুমি একজন ডাক্তার হচ্ছিলে। এবার দেখো বি, এটা হচ্ছে একটা বেস ফর্ম, এর কোনো পরিবর্তন হয় না। বি এর নিজস্ব অর্থ রয়েছে, সেটা হচ্ছে হওয়া বা থাকা। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, যেটাকে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি হয় বা আছে অর্থে। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, এটাকে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ছিল বা ছিলাম অর্থে। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন, যেটাকে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিং, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক অদ্ভুত গ্রাম ছিল টেন্সপুর। সেই গ্রামে বাস করত 13 জন হেল্পার। ডু, ডজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাট, উইল, শ্যাল। এই 13 জন হেল্পারের কাজ ছিল সেন্টেন্সের মধ্যে হেল্পারি করা। এই 13 জন হেল্পার সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে বাক্যকে অর্থপূর্ণ করে তুলতো এবং কাজটা প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটাও জানিয়ে দিত। তো এই 13 জন হেল্পার কিভাবে সেন্টেন্সের মধ্যে হেল্পারি করে জানিয়ে দিত যে সেটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, চলো জেনে নেওয়া যাক। যখন প্রেজেন্টে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন ডু, ডজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এসে হেল্পারি করতে লাগতো, তখনই সেটা প্রেজেন্ট টেন্স হয়ে যেত। তাহলে যখনই তোমরা কোনো বাক্যের মধ্যে ডু, ডজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজকে খুঁজে পাবে তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবে সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক তেমনি করে যখন পাস্টে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড এসে হেল্পারি করতে লাগতো আর তখনই সেটা পাস্ট টেন্স হয়ে যেত। তাহলে যখন কোনো বাক্যের মধ্যে আমরা এই 4টে হেল্পারকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো সেটাই হচ্ছে পাস্ট টেন্স। একইভাবে যখন ফিউচারে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন উইল, শ্যাল এসে হেল্পারি করতে লাগতো আর তখন সেটা ফিউচার টেন্স হয়ে যেত। তাহলে যখন আমরা কোনো বাক্যের মধ্যে উইল বা শ্যাল হেল্পারকে খুঁজে পাবো তখন আমরা সেই বাক্যটাকে বলে ফেলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ দেখতে পাচ্ছি। আই ডু, আই উইল ডু, আই অ্যাম ডুইং। তো তোমাদেরকে এই 3টা বলতে হবে কোন টেন্সে রয়েছে, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। তো উত্তর দিতে গেলে আমরা কি ফলো করব? হ্যাঁ, আমরা হেল্পারগুলোকে ফলো করব। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডু, তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা খুঁজে পাচ্ছি উইল হেল্পারকে, তো এটা চোখ বন্ধ করে বলে ফেলো এটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক তেমনি করে দেখো আই অ্যাম ডুইং, এই বাক্যটার মধ্যে আমরা অ্যামকে খুঁজে পাচ্ছি, তো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা খুব সহজে এভাবে কোনটা কোন টেন্সে রয়েছে সেটা বলে ফেলতে পারবো শুধুমাত্র হেল্পারগুলোকে দেখে। আমি 3টা উদাহরণ নিচ্ছি। আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং। এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা 3টাই কিন্তু একই রকম নিয়ে নিয়েছি। আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং, আই ড্যাশ ডুইং। তো এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি তোমরা কেউ বলতে পারবে এখানে ডুইংয়ের অর্থ কি? হ্যাঁ, তোমরা সকলেই এক বাক্যে বলে ফেলবে এখানে ডুইংয়ের অর্থ হচ্ছে করছি। বেশ, আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য ডুইংয়ের অর্থ করছি। তাহলে কি বলতে পারবে এখানে ডুইংয়ের অর্থ কি? হ্যাঁ, মনে করো এখানেও ডুইংয়ের অর্থ তোমরা বলবে করছি, তো এখানেও ধরে নাও করছি। তাহলে এখানে ডুইংটার অর্থ কি হবে? হ্যাঁ, তোমরা এখানেও বলবে ডুইংটার অর্থ হচ্ছে করছি। ওকে, আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি করছি, কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এই যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের মধ্যে কোন হেল্পার বসছে সেটা আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, তবেই আমরা ডুইংয়ের অর্থ সঠিকভাবে করতে পারবো, তাছাড়া কিন্তু ডুইংয়ের অর্থ করতেই পারবো না। তো আমাদের হেল্পারের কাজ হচ্ছে মূলত 2টা। একটা হচ্ছে সেটা যে বাক্যটা কোন সময়ে বলছি, বাক্যটা প্রেজেন্টে বলছি নাকি পাস্টে বলছি নাকি ফিউচারে বলছি সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে হেল্পারের। আর বাক্যটার মধ্যে সঠিক অর্থ করার দায়িত্ব হচ্ছে এই হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া যাকে বলি, আমি তাদের নাম দিয়ে দিয়েছি হেল্পার। তো এই হেল্পারের কাজ হচ্ছে মূলত এই 2টাই, বাক্যকে সঠিকভাবে অর্থ করার এবং কাজটা কোন সময়ে হচ্ছে, প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই হেল্পারের। চলো আমরা উদাহরণগুলো একটু ভালোভাবে ফলো করি। এই ড্যাশের মধ্যে যদি আমি অ্যাম হেল্পারকে বসিয়ে দিই তখন এই ডুইংটার কি অর্থ হবে সেটা নির্ধারণ করছে অ্যাম। তো এই ডুইংটাকে সঠিকভাবে অর্থ করতে হলে অবশ্যই অ্যাম হেল্পারকে ব্যবহার করতে হবে। যখনই আমরা অ্যাম হেল্পারকে এখানে ব্যবহার করব তখন এই ডুইংটার অর্থ করতে হবে করছি। তাহলে কখনোই আমরা শুধু ডুইংয়ের অর্থ করছি বলতে পারবো না যতক্ষণ না আমরা ডুইংয়ের পূর্বে অ্যাম হেল্পারকে যুক্ত করছি, অর্থাৎ অ্যাম হেল্পিং ভার্বকে ব্যবহার করছি। যখনই আমরা অ্যাম হেল্পিং ভার্ব ব্যবহার করে ফেলবো তখন এই ডুইংটার সঠিক অর্থ হবে করছি। তো আই মানে আমি, অ্যাম ডুইং মানে করছি, আই অ্যাম ডুইং মানে আমি করছি। এবার দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটা কিন্তু প্রেজেন্টে হচ্ছে, অর্থাৎ কাজটা হচ্ছে প্রেজেন্টে। তবে হ্যাঁ, প্রেজেন্টের আবার 4টে ভাগ রয়েছে, তোমরা অনেকেই জানো, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এটা প্রেজেন্টের কোন ভাগের মধ্যে পড়ে সেটা তো আমি তোমাদেরকে পরের ক্লাসেই শেখাবো। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমরা এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি, এই ড্যাশের মধ্যে যদি আমরা ওয়াজ যুক্ত করি তাহলে পরে কিন্তু এই ডুইংটার অর্থ করছি বলতে পারবো না, তখন এই ডুইংয়ের অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন এই ডুইংয়ের অর্থ করতে হবে করছিলাম। তো দেখো এখানে এক জায়গায় বলছি করছি আর এখানে আবার বলছি করছিলাম। এই কাজটা করছে কে? হ্যাঁ, এখানে তো হেল্পারই করছে এই কাজটা, তাই না? তো এখানে যখনই ওয়াজ বসিয়ে দিয়েছি তখন কিন্তু ডুইংয়ের অর্থ করছি থেকে করছিলামে পরিবর্তন করতে হচ্ছে। তাহলে কাজটা হচ্ছে কখন? হ্যাঁ, এটা হচ্ছে পাস্টে। এটা তোমরা কি দেখে চিনতে পারলে? হ্যাঁ, এখানে আমরা ওয়াজ হেল্পারকে দেখে চিনতে পারছি এটা হচ্ছে পাস্টে। তবে পাস্টেরও চারটে ভাগ তোমাদেরকে একটু বলে দিই। পাস্টের যে চারটে ভাগ রয়েছে সেটার মধ্যে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি করে এই ড্যাশের মধ্যে যদি আমি উইল বি যুক্ত করি তাহলে বাক্যটা হয়ে যাবে আই উইল বি ডুইং। এই বাক্যটার মধ্যে যে কাজটা হচ্ছে সেটা কোন সময়ে সেটাও তোমরা 1 সেকেন্ডে বলে ফেলতে পারবে, কারণ এখানে উইল হেল্পারের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে উইল হেল্পিং ভার্বের ব্যবহার করা হয়েছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, ডুইংয়ের অর্থ এখানে কিন্তু করতে থাকবো করতে হবে, করতে থাকবো। এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে করছি বা করছিলাম, বলতে পারবো না। এখানে ডুইংয়ের অর্থ হবে করতে থাকবো, এই কাজটা করছে এখানে উইল বি। তো যখনই আমরা উইল বিকে যুক্ত করেছি ডুইংয়ের অর্থ করছি বা করছিলাম দুইটাই না করে এবার করছি করতে থাকবো। এবার একটু লক্ষ্য করো, আমি কিন্তু ডুইং একটাই ক্রিয়া নিয়েছিলাম, দেখো এখানেও ডুইং, এখানেও ডুইং, এখানেও ডুইং, কিন্তু ডুইংগুলোর অর্থ হয়ে যাচ্ছে আলাদা আলাদা। তো এই আলাদা আলাদা অর্থগুলো করার কাজটা করছে কে? হ্যাঁ, এই যে আমরা হেল্পারগুলো দেখতে পাচ্ছি, এই হেল্পারের কাজ হচ্ছে মূলত এটাই, কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া এবং বাক্যটার মধ্যে সঠিক অর্থ দেওয়া। চলো আমরা আরও কয়েকটা উদাহরণ ফলো করি। হি ডিড, একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যে কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা এখানে ডিড খুঁজে পাচ্ছি, তাই এটা বলবো পাস্ট টেন্স। এটার অর্থ হচ্ছে সে করেছিল। হি ডাজ, একটু ভালোভাবে লক্ষ্য করো এটা কোন টেন্স? হ্যাঁ, এটা হচ্ছে এবার প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ডাজকে খুঁজে পাচ্ছি। তো হি ডাজ মানে সে করে। আই হ্যাভ ডান, একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা হ্যাভকে খুঁজে পাচ্ছি, তাই বলবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ ডান মানে আমি করেছি। ইউ আর ডুইং, এই বাক্যে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আর হেল্পারকে খুঁজে পাচ্ছি, তাই এটাকে বলবো প্রেজেন্ট টেন্স। ইউ আর ডুইং এর অর্থ হচ্ছে তুমি করছো। ইউ ওয়ার ডুইং, এই বাক্যে আমরা ওয়ার খুঁজে পাচ্ছি, তাই এটাকে বলবো পাস্ট টেন্স, এটার অর্থ হচ্ছে তুমি করছিলে। হি ইজ ডুইং, এই বাক্যে আমরা ইজ খুঁজে পাচ্ছি, তাই এটাকে বলবো প্রেজেন্ট টেন্স, এটার অর্থ হচ্ছে সে করছে। তো বন্ধুরা, আশা করি তোমরা গত ক্লাসে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কিভাবে চিনতে হয় সেটা তোমরা টেন্সপুরের গল্প থেকে শিখে নিয়েছো। আজকের ক্লাসে তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের কয়টি ভাগ ও কি কি সেটাও শেখাবো সেই টেন্সপুরের গল্প দিয়েই। তো চলো ক্লাসটা শুরু করি। প্রেজেন্ট টেন্সকে মোট 4 ভাগে ভাগ করা হয়: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা এক এক করে আয়ত্ত করব। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল। টেন্সপুর গ্রামে দুজন দক্ষ হেল্পার ডু ডাজ, যাদের কাজ ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য সাজানো এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডু ডাজের কাজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য সাজানো। টেন্সপুরে যদি কেউ নিয়মিত কাজ করে বা সত্য ঘটনা জানায় তখন ডু ডাজ এসে সাহায্য করে। এবার দেখা যাক টেন্সপুরের সিম্পল প্রেজেন্ট টেন্সের হেল্পাররা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতো এবং সেগুলো সাজাতো। টেন্সপুরে যখন কোনো বাক্যের শেষে হ্রস্বই এ, অন্তস্থ অ, ঔ আর দন্তন্য থাকতো তখনই বুঝতো এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমি যাই, এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা হ্রস্বই খুঁজে পাচ্ছি, তো এটাকে চোখ বন্ধ করে বলে ফেলতে পারি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো, তুমি যাও, সে যায়, বেলাল যায়। এবার একটু লক্ষ্য করো প্রত্যেকটা বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, এই বাক্যে আমরা খুঁজে পাচ্ছি ও আর এই বাক্যে আমরা খুঁজে পাচ্ছি অন্তস্থ অ। তাহলে এই বাক্য দুইটাও হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এগুলোকে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলতে যাব তখন আমাদেরকে প্রথমেই সাবজেক্টটা ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি, সি, নেম, ইট, এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা হয় তখন কিন্তু ভার্বের সঙ্গে এস না হলে ইএস লাগিয়ে দিতে হবে।
তো চলো এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলি। আমি যাই, এটাকে ইংরেজিতে যখন আমরা বলতে যাব প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই বসিয়ে দিচ্ছি। আর যাওয়া এর ইংরেজি হচ্ছে গো, তো আই গো মানে আমি যাই। ঠিক তেমনি করে দেখো তুমি যাও, এটার মধ্যে আমরা সাবজেক্ট লিখবো। এখানে তুমি সাবজেক্ট, ইউ ব্যবহার করব, আর যাও এর জন্য গো ব্যবহার করব। তো ইউ গো মানে তুমি যাও। কিন্তু এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই বলেছি সে যায়, এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য হি ব্যবহার করছি। কিন্তু এখানে যাই এর জন্য গো ব্যবহার করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই আমরা হি সি নেম ইট পাবো তখনই বলেছি এস, না হলে ইয়েস ব্যবহার করব। তো এখানে গো এর সঙ্গে ইয়েস ব্যবহার করে গোজ করতে হবে। তো হি গোজ মানে সে যায়। ঠিক তেমনি করে বেলাল যায়, তো বলবো বেলাল গোজ মানে বেলাল যায়। এবার আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা বসিয়ে দেব। তাহলে আমি যাই এর 2 নম্বরে কি বসালে হয়ে যাবে আমি কি যাই। তুমি যাও এর 2 নম্বরে যদি আমরা কি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি কি যাও। সে যায় এর 2 নম্বরে যদি কি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে কি যায়। আর বেলাল যায় এর 2 নম্বরে কি বসিয়ে দিলে হয়ে যাবে বেলাল কি যায়। আর এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে যাব তখন কিন্তু ডু এবং ডাজ হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। অর্থাৎ ডু ডাজ এই হেল্পারের সাহায্য না নিলেই বাক্যগুলো আমরা বলতেই পারবো না। একটু ভালোভাবে জেনে নাও, যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বানাতে যাব তখন আমাদেরকে শব্দের প্রথমে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তো কার পরে ডু আর কার পরে ডাজ ব্যবহার করব একটু সহজ করে জেনে নিই। আই, ইউ, উই, দে এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে। হি, সি, নেম, ইট এই 4টে সাবজেক্টের সাথে আমাদেরকে ডাজ এই হেল্পারের ব্যবহার করতে হবে। আমি কি যাই এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই আমরা এটাকে ইংরেজিতে বলতে যাব প্রথমেই আমরা একটা ডু হেল্পার বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ডু আই গো, অর্থাৎ আমি কি যাই। আবার দেখো তুমি যাও, এটাকে ইন্টারোগেটিভ করেছি তুমি কি যাও। এটাকে যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা এখানেও ডু ব্যবহার করব। ডু ইউ গো, ডু ইউ গো অর্থাৎ তুমি কি যাও। সে কি যায় এই বাক্যটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই আমরা বলবো সে কি যায় তখন আমরা এই বাক্যটাকে এভাবে বলবো না যে ডাজ হি গোজ, বা বলতে পারবো না যে ডু হি গোজ, এভাবে বলতে পারবো না। দুইটাই বাক্য কিন্তু ভুল। যখনই আমরা বলবো সে কি যায় তখন বলতে হবে ডাজ হি গো। যখনই আমরা ডাজ হেল্পারের ব্যবহার করব তখন গোজটা হয়ে যাবে গো। তো ডাজ হি গো অর্থাৎ সে কি যায়। আবার দেখো বেলাল কি যায়, তো বলবো ডাজ বেলাল গো, ডাজ বেলাল গো অর্থাৎ বেলাল কি যায়। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যখনই আমরা ডাজ হেল্পারের ব্যবহার করছি তখন গোজ ভার্বটা গো হয়ে যাচ্ছে। চলো আরও 3টে উদাহরণ দেখো। ড্যাশ আই গো, ড্যাশ আই গো, ড্যাশ আই গো এই যে 3টা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করো। এই ড্যাশটার মধ্যে যদি আমি ডু হেল্পারকে বসিয়ে দিই তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে এটা কোন টেন্স। হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তবে প্রেজেন্ট টেন্সের কোন ভাগ? হ্যাঁ তোমাদেরকে একটু আগেই শেখালাম ডু ডাজ শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য সাজায়, তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে দেখো ডু কাজটা কোন সময়ে করছি সেটা বলে দিচ্ছে আর বাক্যটার মধ্যে সঠিক অর্থ দিচ্ছে। তো ডু আই গো মানে আমি কি যাই। ঠিক একইভাবে যদি আমরা এই ড্যাশের মধ্যে ডিড হেল্পারকে বসিয়ে দিই তাহলে পরেও কাজটা কোন সময়ে হচ্ছে সেটাও তোমরা চোখ বন্ধ করে বলে দেবে এটা হচ্ছে পাস্ট টেন্স। তবে এটা সিম্পল পাস্ট টেন্স, কারণ ডিড শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে বাক্য সাজায়। তো এখানে দেখো কাজটা কোন সময়ে হচ্ছে সেটা খুব সহজে জানিয়ে দিচ্ছে কে? হ্যাঁ আমাদের হেল্পার। এখানে ডিড হেল্পার জানিয়ে দিচ্ছে কাজটা হচ্ছে পাস্টে। আর এই বাক্যটার সঠিক অর্থ কি হবে সেটাও আমাদেরকে এই ডিটি জানিয়ে দিচ্ছে যে এটার অর্থ হবে আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছিলাম। এবার একটু লক্ষ্য করো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যটার মধ্যে যখনই আমরা ডিড ব্যবহার করেছি তখন ওয়েন্ট এই ভার্বটা গো হয়ে গেছে। হ্যাঁ এই কথাটা তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো আমি গিয়েছিলাম এর ইংরেজি হচ্ছে আই ওয়েন্ট, তো এখানে আমরা বলতে পারবো না ডিড আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম, এভাবে বলবো না। তখন ওয়েন্ট এই ভার্বটা কি করতে হবে? হ্যাঁ আমাদেরকে ভার্বের বেস ফর্মে পরিবর্তন করতে হবে। তো ডিড আই গো অর্থাৎ আমি কি গিয়েছিলাম। ঠিক তেমনি করে এই ড্যাশের মধ্যে যদি এবার আমরা শ্যাল ব্যবহার করি তাহলে পরেও কাজটা কোন সময়ে হচ্ছে তোমরা খুব সহজে বলে ফেলতে পারবে এটা হচ্ছে ফিউচারে, কারণ এখানে শ্যাল হেল্পারের ব্যবহার করা হয়েছে। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, যখনই আমরা বলবো শ্যাল আই গো এটার অর্থ হয়ে যাবে আমি কি যাব। তাহলে দেখো আই গো নিয়েছিলাম এখানেও নিয়েছিলাম আই গো, এখানেও নিয়েছিলাম আই গো, শুধুমাত্র অর্থগুলো চেঞ্জ করে দিচ্ছে এই ডিড, ডু আর শ্যাল এই হেল্পারগুলো। আবার দেখো কাজটা কোন সময়ে বলছি অর্থাৎ প্রেজেন্টে বলছি নাকি পাস্টে বলছি নাকি ফিউচারে বলছি সেটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই হেল্পারগুলো।
হ্যাঁ, তোমাদেরকে একটা কথা এবার ভালোভাবে মাথায় রাখতে হবে, যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভে বলতে যাব, তখনই শুধুমাত্র আমাদেরকে ডু, ডাজ আর ডিড হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে। যেহেতু আজকে পাস্টের ক্লাস নয়, তবুও আমি উদাহরণ দিয়েছি তোমাদেরকে ডিড দিয়ে, তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে তোমাদের নিশ্চয় মাথায় থাকবে, যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করতে যাব তখন ডু না হলে ডাজ ব্যবহার করব। এবার চলো আমরা এই বাক্যগুলোকেই নেগেটিভে বলবো, অর্থাৎ না বোধক করব। এই বাক্যগুলোকে আমরা নেগেটিভে বলতে গেলে এই বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দেবো, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি যাই এর শেষে না বসালে হয়ে যাবে আমি যাই না, ঠিক তেমনি করে তুমি যাও এর শেষে না বসিয়ে দাও তাহলে হয়ে যাবে তুমি যাও না। সে যায় এর শেষে না বসালে হয়ে যাবে সে যায় না। বেলাল যায় এর শেষে না বসালে হয়ে যাবে বেলাল যায় না। চলো এগুলোকে ইংরেজিতে বানাই। নেগেটিভ সেন্টেন্স বানাতে হলে আই, ইউ, উই, দে, এরপরে আমরা ডু নট ব্যবহার করব, আর হি, সি, নেম, ইট, এই চারটে সাবজেক্টের সাথে আমরা ডাজ নট ব্যবহার করব। তো আমি যাই না বলবো আই ডু নট গো, তুমি যাও না বলবো ইউ ডু নট গো, সে যায় না বলবো হি ডাজ নট গো, বেলাল যায় না বলবো বেলাল ডাজ নট গো। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমানকাল। টেন্সপুর গ্রামের 3 জন বিশেষজ্ঞ চলমান কাজের হেল্পার অ্যামিজার, যাদের কাজ ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য সাজানো এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলা। যখন টেন্সপুরে কেউ দেখে কিছু এখনই হচ্ছে, তখন অ্যামিজার এসে বাক্যের মধ্যে হেল্পারি করত। তো চলো দেখা যাক টেন্সপুরের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পাররা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতো এবং সেগুলো সাজাতো। টেন্সপুরে যখন কোনো বাক্যের শেষে ছ্যা, ছি, ছ, ছ্যান থাকতো, তখনই বুঝতো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে হ্যাঁ, অ্যামিজার এই 3 জন বিশেষজ্ঞ চলমান হেল্পার সব সাবজেক্টের সাথে বসার অনুমতি ছিল না। শুধুমাত্র আয়ের সাথে অ্যাম, ইউ, উই, দে এর সাথে আর, হি, সি, নেম, ইট, এই 4টে সাবজেক্টের সাথে ইজ ব্যবহার হতো। তো চলো আমরা উদাহরণ ফলো করি। আমি যাচ্ছি, ছি, ছি, এই বাক্যে আমরা ছি খুঁজে পাচ্ছি। একটু আগে আমরা শিখলাম যে টেন্সপুরে কোনো বাক্যের শেষে যদি ছি থাকে তাহলে সেই বাক্যটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা ছি পাচ্ছি, তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি করে তুমি যাচ্ছ, ছ, ছ, এই বাক্যে আমরা ছ খুঁজে পাচ্ছি। সে যাচ্ছে, ছে, ছে, এই বাক্যে আমরা ছে খুঁজে পাচ্ছি। বেলাল যাচ্ছে, ছে, ছে, এই বাক্যেও আমরা ছে খুঁজে পাচ্ছি। তো চলো এগুলোকে আমরা ইংরেজিতে বানাবো। তো তার আগে স্ট্রাকচারটা একটু ভালোভাবে জেনে নিই। প্রথমে সাবজেক্টটা লিখে ফেলবো, তারপরে আমাদেরকে অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো তোমাদেরকে একটু আগে শিখিয়ে দিলাম সাবজেক্টগুলো কার পরে ব্যবহার করতে হয়, অর্থাৎ আয়ের পরে অ্যাম, ইউ, উই, দে এরপরে আর হি, সি, নেম, ইট এরপরে ইজ ব্যবহার করতে হয়। এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তো চলো আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বানিয়ে ফেলি। আমি যাচ্ছি, এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম গোয়িং। একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে সাবজেক্ট নিয়েছি আই, এরপরেই আমরা অ্যাম ব্যবহার করেছি, আর যাচ্ছি এর ইংরেজি হচ্ছে গো, এর সঙ্গে আইএনজি ব্যবহার করে গোয়িং হয়ে গেছে। তো আই অ্যাম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি। তুমি যাচ্ছ, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, এই বাক্যে প্রথমে আমরা সাবজেক্টটা লিখে ফেলবো। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা ইউ এরপরে কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা ইউ এরপরে আর ব্যবহার করব। তো আর বসিয়ে নিচ্ছি, আর যাওয়া এর ইংরেজি আমরা গোয়িং ব্যবহার করব, কারণ গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। নিয়ে হয়ে যাচ্ছে ইউ আর গোয়িং। ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ। সে যাচ্ছে, এই বাক্যটা একটু লক্ষ্য করো, এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য হি, সি দুইটাই ব্যবহার করা যাবে। যদি জানতে পারি সে একজন ছেলে তাহলে হি ব্যবহার করতে হবে, আর যদি জানতে পারি সে একজন মেয়ে তাহলে সেই ক্ষেত্রে সি ব্যবহার করতে হবে। তো মনে করো এই বাক্যে সে একজন ছেলে, তো আমরা হি ব্যবহার করছি। এবার একটু লক্ষ্য করো, এখানে আমরা হি এর পরে ইজ ব্যবহার করব। তো ইজ বসিয়ে নিচ্ছি, আর যাচ্ছে এর জন্য গোয়িং ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ গোয়িং। হি ইজ গোয়িং অর্থাৎ সে যাচ্ছে। ঠিক তেমনি করে দেখো বেলাল যাচ্ছে, তো বলবো বেলাল ইজ গোয়িং অর্থাৎ বেলাল যাচ্ছে। হ্যাঁ, তবে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন আমাকে করে থাকো যে দাদা আমরা ইংরেজি সেন্টেন্স দেখে কিভাবে চিনবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একটু সহজ করে জেনে নিই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি ওয়ালা ওয়ার্ড খুঁজে পাও, কি বললাম? হ্যাঁ, আইএনজি ওয়ালা ওয়ার্ড খুঁজে পাও, তাহলে সেটাই হবে কন্টিনিউয়াস টেন্স। তবে আমি তোমাদেরকে এখনও বলি নাই যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস। তবে এটা চিন্তা হলে আমাদেরকে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা অ্যাম, ইজ, আর এরপরে কোনো ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ওয়াজ, ওয়ার এরপরে ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি উইল বি
বা শ্যাল বি, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। তো এভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সকে চিনে নিতে পারি। চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো। তো তার জন্য আমরা কি করব, বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা বসিয়ে দেব, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি যাচ্ছি এর 2 নম্বরে কি বসালে হয়ে যাবে আমি কি যাচ্ছি। তুমি যাচ্ছ এর 2 নম্বরে কি বসালে হয়ে যাবে তুমি কি যাচ্ছ। সে যাচ্ছে এর 2 নম্বরে কি বসালে হয়ে যাবে সে কি যাচ্ছে। আর বেলাল যাচ্ছে এর 2 নম্বরে কি বসালে হয়ে যাবে বেলাল কি যাচ্ছে। তো এর 2 নম্বরে কি বসিয়ে দিলেই কিন্তু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। চলো আমরা এগুলোকে ইংরেজিতে বলবো। এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হলে শুধুমাত্র আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। এই 3টা হেল্পারকে আমরা টেনে শব্দের প্রথমে বসিয়ে দেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আই অ্যাম গোয়িং, এটা হয়ে যাবে অ্যাম আই গোয়িং। অ্যাম আই গোয়িং অর্থাৎ আমি কি যাচ্ছি। ঠিক তেমনি করে দেখো ইউ আর গোয়িং, এটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হয়ে যাবে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কি যাচ্ছ। হি ইজ গোয়িং, এটাকে ইন্টারোগেটিভ করলে হয়ে যাবে ইজ হি গোয়িং অর্থাৎ সে কি যাচ্ছে। বেলাল ইজ গোয়িং, এটাকে ইন্টারোগেটিভ করলে হয়ে যাবে ইজ বেলাল গোয়িং অর্থাৎ বেলাল কি যাচ্ছে। এবার আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ সেন্টেন্সে বানাবো। তার জন্য কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র শব্দের শেষে একটা করে না বসিয়ে দাও, শুধু একটা করে না বসিয়ে দেবো, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি যাচ্ছি, এটার শেষে না বসালে হয়ে যাবে আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ না, সে যাচ্ছে না, বেলাল যাচ্ছে না। এবার চলো এগুলোকে ইংরেজিতে বানাবো। তো ইংরেজিতে বানাতে হলে আমরা অ্যাম ইজ আর এরপরে একটা করে নট ব্যবহার করব, অর্থাৎ আমরা 3 নম্বরে শুধু একটা করে নট বসিয়ে দেবো, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি যাচ্ছি না, এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম নট গোয়িং। আই অ্যাম নট গোয়িং। তুমি যাচ্ছ না, এটাকে বলবো ইউ আর নট গোয়িং। সে যাচ্ছে না, এটাকে ইংরেজিতে বলবো হি ইজ নট গোয়িং। বেলাল যাচ্ছে না, এটাকে বলবো বেলাল ইজ নট গোয়িং। তাহলে দেখো আমরা অ্যাম ইজ আর এরপরে একটা করে নট বসিয়ে দিয়েছি, অর্থাৎ 3 নম্বরে একটা করে নট বসিয়ে দিয়েছি, আর এগুলোই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সপুর গ্রামে 2জন বৃদ্ধ হেল্পার হ্যাভ হ্যাজ, এদের কাজ ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য সাজানো এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলা। টেন্সপুরের এই 2জন বৃদ্ধ সেই সব ঘটনা বোঝান যা ইতিমধ্যে ঘটে গেছে কিন্তু তার প্রভাব এখনও আছে। তখনই হ্যাভ হ্যাজ এগিয়ে আসতো আর সেন্টেন্সের মধ্যে হেল্পারি করতো। তো চলো দেখা যাক টেন্সপুরের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই 2 বৃদ্ধ হেল্পার বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতো এবং সেগুলো সাজাতো। টেন্সপুরে যখন কোনো বাক্যের শেষে আছি, আছো, আছে, আছেন থাকতো তখনই বুঝতো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে হ্যাঁ, এই 2জন বৃদ্ধ হেল্পার সবার সাথে বসতো না, শুধুমাত্র আই, ইউ, উই, দেই এরপরে হ্যাভ বসতো, আর হি, সি, নেম, ইট এরপরে হ্যাজ বসতো। চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। আমি গিয়েছি, একটু ভালোভাবে লক্ষ্য করো তো, একটু আগেই তোমাদেরকে বললাম টেন্সপুরের যখন কোনো বাক্যের শেষে আছি, আছো, আছে বা আছেন থাকতো তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যেত। তো এই বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, এই বাক্যের শেষে আমরা আছি শব্দটা খুঁজে পাচ্ছি, তাই আমরা বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক তেমনি করে তুমি গিয়েছো, এই বাক্যের শেষে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আছো খুঁজে পাচ্ছি। তো এই বাক্যের শেষে যখন আমরা আছো খুঁজে পাচ্ছি তো এটাকেও বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক তেমনি করে যদি বলি সে গিয়েছে, এই বাক্যের শেষে আমরা আছে খুঁজে পাচ্ছি, তাই এটাকেও আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো বেলাল গিয়েছে, এই বাক্যের শেষেও আমরা আছে খুঁজে পাচ্ছি, তো এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো এগুলোকে আমরা ইংরেজিতে বলবো। তো তার জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথমে ব্যবহার করতে হবে, তারপরে হ্যাভ না হলে হ্যাজ ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। আমি গিয়েছি, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমেই আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো আমরা আই এরপরে কি ব্যবহার করব বলেছিলাম। হ্যাঁ, তোমাদেরকে একটু আগেই বললাম সব সময় আই এরপরে হ্যাভই ব্যবহার করতে হয়, তো আমরা হ্যাভ ব্যবহার করব। এরপরে আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তো গো এর 3 নম্বর ফর্ম হচ্ছে গন, তো আমরা গন বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ গন অর্থাৎ আমি গিয়েছি। ঠিক তেমনি করে দেখো তুমি গিয়েছো, এই বাক্যে সাবজেক্ট কে? হ্যাঁ, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। ইউ এরপরে আবারও আমরা হ্যাভ ব্যবহার করব, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম গন ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ গন অর্থাৎ তুমি গিয়েছো। ঠিক তেমনি করে সে গিয়েছে, এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব। হি এরপরে কিন্তু এবার আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে, তো আমরা হ্যাজকেও বসিয়ে নিচ্ছি, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম গন বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ গন। হি হ্যাজ গন অর্থাৎ সে গিয়েছে।
বেলাল গিয়েছে, এটাকে ইংরেজিতে বলবো বেলাল হ্যাজ গন, অর্থাৎ বেলাল গিয়েছে। এবার আমরা এই বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তার জন্য আমরা কি করব বলেছিলাম, হ্যাঁ, বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। চলো আমরা দেখি। আমি গিয়েছি, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে আমি কি গিয়েছি। তুমি গিয়েছো, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে তুমি কি গিয়েছো। সে গিয়েছে, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে সে কি গিয়েছে। বেলাল গিয়েছে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে বেলাল কি গিয়েছে। এবার চলো আমরা এগুলোকে ইংরেজিতে বলবো। তো ইংরেজিতে বলতে হলে আমরা কি করব, হ্যাভ আর হ্যাজ এই দুইটাকে টেনে শব্দের প্রথমে বসিয়ে দেব, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আই হ্যাভ গন, এটাকে ইন্টারোগেটিভ করতে হলে হ্যাভটাকে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো, নিয়ে বলবো হ্যাভ আই গন, অর্থাৎ আমি কি গিয়েছি। ঠিক তেমনি করে দেখো ইউ হ্যাভ গন, এটাকে ইন্টারোগেটিভ করলে আবারও আমরা হ্যাভটাকে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো, নিয়ে বলবো হ্যাভ ইউ গন, অর্থাৎ তুমি কি গিয়েছো। সে কি গিয়েছে, এটাকে আমরা ইংরেজিতে বলবো হ্যাজ হি গন, হ্যাজ হি গন, অর্থাৎ সে কি গিয়েছে। বেলাল কি গিয়েছে, তো এটাকে ইংরেজিতে বলবো হ্যাজ বেলাল গন, হ্যাজ বেলাল গন, অর্থাৎ বেলাল কি গিয়েছে। এবার আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ সেন্টেন্সে বলবো। তো নেগেটিভ করতে হলে আমাদেরকে শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ এরপরে নট ব্যবহার করলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। চলো কিভাবে দেখি। আই হ্যাভ নট গন, অর্থাৎ আমি গেছি না। ইউ হ্যাভ নট গন, অর্থাৎ তুমি গেছো না। হি হ্যাজ নট গন, অর্থাৎ সে গেছে না। বেলাল হ্যাজ নট গন, অর্থাৎ বেলাল গেছে না। তাহলে দেখো যখনই আমরা নেগেটিভ করব তখন শুধু হ্যাভ বা হ্যাজ এরপর একটা নট ব্যবহার করলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এসো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো সেটা আগে জেনে নিই। হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম, হ্যাঁ সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কিভাবে চিনবো, যদি হ্যাভ হ্যাজ এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি হ্যাড এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি উইল বা শ্যাল এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা নিশ্চয়ই ইংরেজি বাক্য দেখে খুব সহজে চিনে নিতে পারবে, যদি হ্যাভ হ্যাজ এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এসো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো বাংলা বাক্যে সময়টা উল্লেখ থাকে, তারপরে যাবত না হলে ধরে, এই দুইটা জিনিসের মধ্যে একটা উল্লেখ থাকে এবং তারপরে যদি ক্রিয়ার সঙ্গে ছে ছি ছ থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো উদাহরণ দেখা যাক। আমি 3 দিন ধরে কাজটি করছি, আমি 3 দিন ধরে কাজটি করছি। এবার একটু লক্ষ্য করো, এখানে 3 দিন একটা সময়, তারপরে পাচ্ছি ধরে, তারপরে দেখো করছি, এই যে করছি বলছি এখানে শব্দের শেষে আমরা কি পাচ্ছি, হ্যাঁ ছি পাচ্ছি ক্রিয়ার সঙ্গে। এবার চলো আমরা ইংরেজিতে বানাবো। তো তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এসো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি ব্যবহার করব, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আই, ইউ, উই, দে। এগুলোর পরে হ্যাভ বিন ব্যবহার করতে হয়, হি, সি, নেম, ইট। এগুলোর পরে হ্যাজ বিন ব্যবহার করতে হয়। তো আই পেয়েছি আমরা, হ্যাভ বিন ব্যবহার করব, তো হ্যাভ বিন বসিয়ে নিলাম। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং। তারপর আমরা আদার ওয়ার্ডস লিখে ফেলবো, দ্য ওয়ার্ক ফর 3 days, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days, অর্থাৎ আমি 3 দিন ধরে কাজটি করছি। নেক্সট উদাহরণ দেখো, সে 3 দিন ধরে কাজটি করছে, এটা আমরা ইংরেজিতে এভাবে বলবো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days, অর্থাৎ সে 3 দিন ধরে কাজটি করছে। এবার আমরা এই সেন্টেন্সগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো। তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ। যেমন আমি কি 3 দিন ধরে কাজটি করছি, সে কি 3 দিন ধরে কাজটি করছে। আমি কি 3 দিন ধরে কাজটি করছি, এটাকে এভাবে বলবো হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। সে কি 3 দিন ধরে কাজটি করছে, এটা আমরা বলবো হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো। তার জন্য আমরা শব্দের শেষে একটা না বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমি 3 দিন ধরে কাজটি করছি না। এটাকে আমরা এভাবে বলবো
যে আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। আমরা শুধু 3 নম্বরে নট বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি, বাকি যা আছে তাই আছে, আর এটাই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তেমনি করে সে 3 দিন ধরে কাজটি করছে না, এটা আমরা এভাবে বলবো হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। তেতো আম লেলো, তেতো আম লেলো। আজকে আমি আম বিক্রি করতে করতেই তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্স শিখিয়ে ফেলবো। তো আজকে আমাদেরকে এই ছন্দটা মাথায় রাখতে হবে, তেতো আম লেলো। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে, ত এই দুইটা বর্ণ খুঁজে পাই তাহলে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। আমরা আম কিভাবে খুঁজে পাই চলো জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লাম পাই, এই লামের মধ্যে কিন্তু আম রয়েছে, তাই না? দেখো লকে বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। ঠিক তেমনি করে তাম, এই তামের মধ্যেও আম রয়েছে, ত বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। তাহলে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আম থাকলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আমি একটা শব্দ নিচ্ছি, করিলাম। এই করিলাম শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা আম খুঁজে পাবো। কিভাবে দেখো, কর ধাতু যোগ ইল যোগ আম সমান করিলাম হয়। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা আম খুঁজে পাচ্ছি। করিলাম এটা এখন সাধু ভাষা, এটাকে যখন আমরা চলিত ভাষায় বলি তখন এটা হয়ে যায় করলাম, তাই না? করিলাম আর করলাম একই কথা। সাধু ভাষায় করিলাম বলতে হয় আর চলিত ভাষায় করলাম বলতে হয়। ঠিক তেমনি করে আমি যদি বলি করিতাম, তাহলে এটাকে ভাঙলে আমরা আম খুঁজে পাবো। যেমন কর ধাতু যোগ ইত যোগ আম সমান করিতাম, এটাও কিন্তু সাধু ভাষা। এটাকে যদি আমরা চলিত ভাষায় বলি তাহলে হয়ে যাবে করতাম। তাহলে করিতাম এটার মধ্যেও কিন্তু আমরা আমকে খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের নিশ্চয় মাথায় থাকবে লাম এবং তাম, এদের মধ্যে যখনই আমরা আমকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লে বা লকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। আমি করলাম, এর মধ্যে আম রয়েছে। তুমি করলে, এর মধ্যে লে রয়েছে। সে করলো, এর মধ্যে ল রয়েছে। তাহলে আমরা আম লে লো এটাকে খুঁজে পাচ্ছি, আম লে লো। তাহলে আম লে লোকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এগুলোকে বলতে পারি এগুলোই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমাদের এই জিনিসটা সবারই মাথায় থাকবে। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। এখানে আমি করলাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। করলাম এর জন্য আমরা ডু এর 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, ডিড। তো ডু 1 নাম্বার ফর্ম, ডিড হচ্ছে 2 নাম্বার ফর্ম, তো আমরা ডিড বসিয়ে ফেললাম, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড, অর্থাৎ আমি করলাম। ঠিক তেমনি করে তুমি করলে, এটাকে ইংরেজিতে বলবো ইউ ডিড। সে করলো, এটাকে ইংরেজিতে বলবো হি ডিড। দেখো আমরা সাধারণত জানি যে আম মিষ্টি এবং টক হয়। তো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমটা কিন্তু তেতো, এই জন্য কিন্তু আম কেউ নিতে চাইছে না। এই আম শুধুমাত্র আমার নানীদের কাছে বিক্রি করব। কি বললাম? হ্যাঁ, নানীকে বিক্রি করব। তো চলো আমরা নানীকে বিক্রি করব, তাহলে হয়ে যাচ্ছে ছন্দটা তেতো আম লেলো নানি, তেতো আম লেলো নানি। এই ট্রিক্সের সাহায্যে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে দেখো, আমি করলাম এর শেষে নানির নাকে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করলাম না। তুমি করলে এর শেষে যদি আমরা নাকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি করলে না। সে করলো এর শেষে যদি আমরা না বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে করলো না। তাহলে এগুলোই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে তেতো আম লেলো নানি এর সাহায্যে আমরা খুব সহজেই নেগেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবো। এবার এসো এগুলোকে কিভাবে ইংরেজিতে বানাতে হয় তার নিয়মটা একটু জেনে নিই। নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বললাম? হ্যাঁ, নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে নেগেটিভে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করলাম না, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা সাবজেক্টের পরেই ডিড নট ব্যবহার করব, তো আমরা ডিড নটকেও বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু
মেন ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা করা এর জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, আই ডিড নট ডু, অর্থাৎ আমি করলাম না। ঠিক তেমনি করে দেখো, তুমি করলে না, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়। আমি ইউকে বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ডিড নট ব্যবহার করব। তো আমরা ডিড নটও বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো করা এর জন্য ডু ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট ডু, ইউ ডিড নট ডু, অর্থাৎ তুমি করলে না। ঠিক তেমনি করে সে করলো না, এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করব, এরপরে ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে আমরা ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ডিড নট ডু, হি ডিড নট ডু, অর্থাৎ সে করলো না। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো আমরা বাংলা বাক্যের 2 নম্বরে একটা করে কি বসিয়ে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। কি বললাম? হ্যাঁ, বাংলা বাক্যের 2 নম্বরে কি বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি কি করলাম, আমি কি করলাম, তুমি কি করলে, সে কি করলো। তাহলে এগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই, কিভাবে বানাবো এসো জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করলাম, এটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমেই আমাদেরকে ডিড নিতে হবে। তো প্রথমেই আমরা ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এখানে করার জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, ডিড আই ডু, অর্থাৎ আমি কি করলাম। ঠিক তেমনি করে তুমি কি করলে, এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে তুমি সাবজেক্ট, এর জন্য ইউ ব্যবহার করছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করলে। সে কি করলো, এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করলো। নেক্সট উদাহরণগুলো দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে। আমি করতাম, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা তাম অর্থাৎ আমকে খুঁজে পাচ্ছি। তুমি করতে, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি, হ্যাঁ তে খুঁজে পাচ্ছি। সে করতো, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা ত খুঁজে পাচ্ছি। তাহলে আমরা এখানে ছন্দটা পেয়ে যাচ্ছি আম তেতো, তাই না? আম তেতো বা তেতো আম, যাই বলি না কেন। তো এখানে আমরা যখনই আম তেতোকে খুঁজে পাবো বা তেতো আমকে খুঁজে পাবো, তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। কি বললাম? হ্যাঁ, ইউজ টু না হলে উড ব্যবহার করতে পারি, দুইটার মধ্যে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। আর যদি আমরা আম লেলো খুঁজে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করব। এই বাক্যগুলোর স্ট্রাকচারটা তোমাদেরকে বলে দিই, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো চলো এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করতাম, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে ইউজড টু ব্যবহার করব। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে আই ইউজ টু ডু, যার অর্থ হচ্ছে আমি করতাম। এটাকে আমরা এভাবেও বলতে পারি আই উড ডু, আই উড ডু, অর্থাৎ আমি করতাম। তুমি করতে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব, এরপরেই আমাদেরকে ইউজড টু ব্যবহার করতে হবে। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ইউ ইউজ টু ডু, ইউ ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে। এটাকে এভাবেও বলা যায় ইউ উড ডু, ইউ উড ডু, অর্থাৎ তুমি করতে। ঠিক তেমনি করে সে করতো, এটাকে বলবো হি ইউজ টু ডু বা হি উড ডু, অর্থাৎ সে করতো। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো এর জন্য আমরা নানির নাকে বসিয়ে দিচ্ছি এগুলোতে, তাহলে হয়ে যাবে আমি করতাম না, তুমি করতে না, সে করতো না। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু, এখানে কিন্তু ইউজড হবে না, এখানে কিন্তু ডি হবে না, একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এখানে ইউজ টু হবে, এখানে ইউজড
টু হবে না। এরপর আমাদেরকে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি করতাম না, এটা ইংরেজিতে বলবো আই ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ আমি করতাম না। তুমি করতে না, এটা বলবো ইউ ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে না। সে করতো না, হি ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ সে করতো না। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। এর জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি কি করতাম, তুমি কি করতে, সে কি করতো, এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 অর্থাৎ মেন ভার্ব। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করতাম, তো আমরা বলবো ডিড আই ইউজ টু ডু। তুমি কি করতে, ডিড ইউ ইউজ টু ডু। সে কি করতো, ডিড হি ইউজ টু ডু। সিম্পল পাস্ট টেন্সকে চেনার জন্য আমরা আরও একটি ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে এ ছিলা আম ছিলে ছিল। কি বললাম, এ ছিলা আম ছিলে ছিল। তো একটা আম ছিলা ছিল, তারপরে আবার ছিলে ছিল, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে। এ ছিলা আম ছিলে ছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, ছিলা আম এটাকে যদি স্পিডে উচ্চারণ করা হয় তাহলে ছিলা আম হয়ে যায় ছিলাম, ছিলাম। তাহলে কোনো বাক্যের মধ্যে ছিলাম, ছিলে বা ছিল থাকলে সেটাই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। তবে আমরা দেখো একটা শর্ত লাগিয়ে দিয়েছি, এ ছিলা আম ছিলে ছিল, এই যে এ লাগিয়ে দিয়েছি, তার মানে বুঝতে হবে এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এগুলো থাকলেই তখন হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, করেছিলামকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলাম। তাহলে দেখো এখানে এ ছিলাম, এটাকে পাচ্ছি, এটা দেখেই আমরা খুব সহজে বলে ফেলবো এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, তো এখানে করেছিলেকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলে। তাহলে এখানে আমরা এ ছিলেকে খুঁজে পাচ্ছি, এটাকে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো সে করেছিল, এখানে করেছিলকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিল, এখানে আমরা এ প্লাস ছিলকে খুঁজে পাচ্ছি, এটা দেখে আমরা বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই ছন্দটা নিশ্চয়ই তোমাদের সকলের মাথায় থাকবে, এ ছিলা আম ছিলে ছিল। চলো এগুলোকে আমরা ইংরেজিতে বানাই। তো তার জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, এখানেও কিন্তু সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করতে হবে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, তো করেছিলাম এর জন্য ডিড ব্যবহার করব। তো আমরা বলতে পারি আই ডিড, এর অর্থ হচ্ছে আমি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এরপরে করেছিলে এর জন্য ভার্বের 2 নাম্বার ফর্ম ডিড ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড, মানে তুমি করেছিলে। ঠিক তেমনি করে সে করেছিল, এটার জন্য আমরা বলবো হি ডিড, অর্থাৎ সে করেছিল। এবার তোমরা ছন্দটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এ ছিলা আম ছিলে ছিল, তো আমটা কে ছিলে ছিল এসো আমরা একটু জেনে নিই। এ ছিলা আম ছিলে ছিল নানি, নানি ছিলে ছিল। তো এই নানিকে একটু ভালোভাবে মাথায় রেখে দাও, এই নানি দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। যেমন আমি করেছিলাম, এটাকে আমরা বলতে পারি আমি করেছিলাম না, বা আমি বলতে পারি আমি করিনি। আমরা নানির নাকে বসিয়ে দিলেও সেটা নেগেটিভ করতে পারবো, বা নানির নেকে বসিয়ে দিলে সেটাও আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে আমি করেছিলাম না বা আমি করিনি, দুইটাই একই কথা আমি বলছি এখানে। তো আমি করিনি, তুমি করনি, সে করেনি। তাহলে দেখো এগুলোই হয়ে যাচ্ছে এখন নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই। তো ইংরেজিতে কিভাবে বানাবো এসো জেনে নি তার নিয়মটা। নেগেটিভ করতে হলে সাবজেক্ট, এরপরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি করিনি, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়। এরপরেই আমাদেরকে ডিড নট ব্যবহার করতে হবে, তো আমরা ডিড নট বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তো এখানে আমরা ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, যার অর্থ আমি করিনি বা আমি করেছিলাম না, দুইভাবেই আমরা বলতে পারি। ঠিক তেমনি করে দেখো তুমি করনি, এটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ ডিড নট ডু, যার অর্থ তুমি করনি।
ঠিক তেমনি করে সে করেনি, এটাকে আমরা বলবো হি ডিড নট ডু, অর্থাৎ সে করেনি। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি করেছিলাম এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে তুমি করেছিলে এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে তুমি কি করেছিলে। সে করেছিল এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে সে কি করেছিল। তো এগুলোই হয়ে যাচ্ছে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তো তার নিয়মটা আমরা জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করেছিলাম এটাকে আমরা ইংরেজিতে করব, তার জন্য প্রথমেই আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। তো ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব, এরপরে আমরা ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, অর্থাৎ আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি কি করেছিলে, এটাও আমরা ইংরেজিতে বানাবো। তার জন্য প্রথমেই ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করেছিলে। নেক্সট সে কি করেছিল, এটাও আমরা খুব সহজে বানাবো। প্রথমে ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করেছিল। তাহলে দেখো আমরা দুইটা ছন্দের মধ্য দিয়ে সিম্পল পাস্ট টেন্স আয়ত্ত করে নিতে পারলাম। এই দুইটা ছন্দ সকলেরই মাথায় থাকবে। তেতো আম লেলো নানি, এ ছিলা আম ছিলে ছিল নানি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ স্টেপ বাই স্টেপ 0 থেকে ইংরেজিতে কথা বলা শিখতে চাও, অর্থাৎ গ্রামারের নিয়মগুলোকে স্টেপ বাই স্টেপ শিখতে চাও, তাহলে তোমরা আমাদের পিডিএফ কোর্সটা কিনতে পারো। এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গ্রামারের নিয়মকে সহজ সরল নিয়মে শেখানো হয়েছে। যদি কেউ কোর্সটি কিনতে চাও, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, এই নাম্বার থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।